এই টারবাইনের প্রপেলারের উপর দিয়ে যখন জোরে হাওয়া বয়ে যায় তখন সেটা সামান্য পরিমাণে ইলেকট্রিক তৈরি করে, মানে খানিকটা উইন্ড মিলের মতো। এটা ব্যাকআপেরও ব্যাকআপ বলা চলে। র্যাট সচরাচর তখনই ব্যবহার করা হয় যখন পাওয়ারের মারাত্মক অভাব হয়। এই তিনটে জিনিসের যে কোনো একটা হলে এটা ব্যবহার করা হয়ে থাকে। একদম টোটাল ইলেকট্রিক ফেলিওর, তখন প্লেনটাকে উড়িয়ে নিরাপদে ল্যান্ডিং করার জন্য খানিকটা ইলেকট্রিসিটির দরকার হয়। দ্বিতীয়টা হলো টোটাল হাইড্রোলিক ফেলিওর, তখন ফ্লাইট কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়। আর তৃতীয় হলো ডুয়েল ইঞ্জিন ফেলিওর, এটা হলে বিমানে কোনো রকম পাওয়ারই থাকে না। টেক অফ থ্রাস্টের সময় বিমানের ইঞ্জিনে যে ধরনের শব্দ শোনা যায় সেদিন কিন্তু সেরকম শব্দ শোনা যায়নি। সেটা কেন হয়েছিল? ওই 787-এ লাগানো ছিল জেনারেল ইলেকট্রিক কর্পোরেশনের তৈরি দুটো GEnx-1B জেট ইঞ্জিন। বড় লং রেঞ্জ এয়ারলাইনে সাধারণত এই ধরনের বড় জেট ইঞ্জিন লাগানো থাকে। এর কাজ করার পদ্ধতি হলো সাক, স্কুইজ, ব্যাং আর ব্লো। প্রথমে বাতাস টানা হয়, ইনটেকে ঢোকে, ইঞ্জিনের মধ্য দিয়ে সেটা কম্প্রেসার স্টেজে যায়। কম্প্রেসার স্টেজ বাতাসটাকে স্কুইজ করে গরম আর হাই প্রেসার তৈরি করে, তারপর সেটা চলে যায় কম্বাশন চেম্বারে আর কন্ট্রোলড এক্সপোশন হয়। এটা টারবাইন স্টেজে এক্সপ্যান্ডেড হয়ে যায়। টারবাইন কম্প্রেসারটা চালায়, তারপর হাই প্রেসার এয়ার নজেল বা এক্সস্ট প্রচন্ড গতিতে বেরিয়ে যায় আর সেটাই বিমানে থ্রাস্ট তৈরি করে। এয়ার ইন্ডিয়ার দাবি অনুযায়ী ফ্লাইট 171-এর একটা ইঞ্জিন একদম নতুন ছিল, আর একটার সার্ভিসিং এর ডেট ছিল 2025-এর ডিসেম্বর মাসে। দুর্ঘটনার 30 দিন পরে ইন্ডিয়ান এয়ারক্রাফট ইনভেস্টিগেশন ব্যুরো প্রিলিমিনারি রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে ফ্লাইট রেকর্ডারের শকিং ডেটা সামনে আসে। স্থানীয় সময় দুপুর 1:39 প্লেনটা আকাশে উড়েছিল, থ্রাস্ট লিভারগুলোর ঠিক নিচেই। এয়ারক্রাফট ইঞ্জিনগুলো একবার নর্মালি রান করতে আর ফাংশন করতে শুরু করলেই ইঞ্জিন ফুল টেক অফ থ্রাস্টে জ্বালানি টানতে শুরু করার কথা। এখানেও সেটা হয়েছিল। এবারে সুইচটা রান থেকে কাট অফে চলে গেলেই তেল যাওয়া একদম বন্ধ হয়ে যায়, ইঞ্জিনে কোনো তেল যায় না। ওটা ইঞ্জিন বন্ধ করার একটা রাস্তা। ইন ফ্লাইট এমার্জেন্সি বা ল্যান্ডিং এর পরে ওটা ইউজ করা হয়, কিন্তু উড়ানের মাঝে ওই সময়ে ওটা করার কোনো প্রশ্নই ওঠে না। এমার্জেন্সি ছাড়া উড়ান চলাকালীন কখনো ফিউয়েল কাট অফ সুইচ ব্যবহার করা হয় না। যেমন ধরুন, বাম দিকের ইঞ্জিনে যদি আগুন ধরে যায় তাহলে আমরা কি করি, ওটা তেলটা বন্ধ করে দিই, কারণ তেল না গেলে আগুনটা নিভে যাবে। টেক অফের 26 সেকেন্ড পরে প্লেনটা মেইডে কল করেছিল, আর তার 6 সেকেন্ড পরে ভেঙে পড়ে। ওই গুরুত্বপূর্ণ কয়েকটা সেকেন্ডে ককপিটে ঠিক কি হয়েছিল? কোনো একজন পাইলট কি ফিউল সুইচ কাট অফ করে দিয়েছিল, নাকি এটার অন্য কোনো ব্যাখ্যা আছে? মূলত দুটো জিনিসের উপর ফোকাস করে। এক, ওই প্লেনের সুইচ যেটা ইঞ্জিনে জ্বালানি পাঠাতো, আর দুই, পাইলটের অ্যাকশনস। ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর, যিনি প্লেনটা চালাচ্ছিলেন, আর ক্যাপ্টেন সুমিত সাব্রওয়াল, উনি কো পাইলটের সিটে বসে মনিটর আর অ্যাসিস্ট করছিলেন। দুজনে খুবই কম্পিটেন্ট, খুবই অভিজ্ঞ। একজন 8200 ঘন্টা চালিয়েছে ওটা। যেখানে একজন পাইলট ওটা কাট অফ করে দিতে পারে, এক যদি তার অন্য কোনো রকম উদ্দেশ্য না থাকে। একজন পাইলট ইচ্ছে করে বিমান দুর্ঘটনা ঘটাচ্ছেন, এরকম উদাহরণ খুবই রেয়ার। 2015 সালের 24শে মার্চ এরকম একটা ঘটনা ঘটেছিল। ওই দিন এক জার্মান উইংস পাইলট যাত্রী ভর্তি প্লেন নিয়ে সোজা পাহাড়ে ধাক্কা মারেন, কিন্তু এভিয়েশন কমিউনিটিতে এটা নিয়ে অনেক বিতর্ক আছে। পাইলটরা এমন কিছু করবে না যাতে তারা নিজেরাও মারা যাবে, এটা একদম নিশ্চিত।
ইনভেস্টিগেটরদের আরো ভালো করে ব্যাপারটা দেখতে হবে। পাইলটদের দোষ দেওয়া খুবই সহজ একটা ব্যাপার, কারণ ওরা মারা গেছে, ওরা এখন আর এসে নিজেদের ডিফেন্ড করতে পারবে না। এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি আমরা গুলো যদি ইচ্ছে করে বন্ধ না করা হয় তাহলে কি অ্যাক্সিডেন্টালি বন্ধ হয়ে গেছিল? যে ফিউল সুইচগুলো নিয়ে এত আলোচনা হচ্ছে সেগুলো সেন্ট্রাল কনসোলে থাকে, থ্রাস্ট লিভারগুলো ঠিক আগের কোয়াড্র্যান্টে। সাধারণ পরিস্থিতিতে কারোর ওই পজিশনে হাত রাখার কথা নয়। সম্ভবত ফার্স্ট অফিসার সেদিন বিমান চালাচ্ছিলেন, তাহলে উনার দুটো হাতই কন্ট্রোল কলামে থাকার কথা। আর ফার্স্ট অফিসার কি করছেন সেটা ক্যাপ্টেনের মনিটর করার কথা। ক্যাপ্টেনের দুটো হাত ফ্রি, অফকোর্স ফ্রি থাকবে, কিন্তু তা কখনোই সুইচের আশেপাশে থাকার কথা নয়। এই ফিউল সুইচগুলো এখন এই তদন্তের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ইউএস রেগুলেটর দি FAA এর 2018 সালের একটা অ্যাডভাইস প্রিলিমিনারি রিপোর্টে হাইলাইট করা হয়েছে। ওখানে ফিউল সুইচ লক করার মেকানিজম পরীক্ষা করে দেখার কথা বলা হয়েছিল, যাতে কোনোভাবেই অ্যাক্সিডেন্টালি ওই সুইচ জ্বালানি কাট অফ করতে না পারে। এখানে যে ফিউয়েল পাম্প সুইচগুলো আছে 787-এও ঠিক একই রকম সুইচ ছিল। আমি শুধু এই সুইচ টিপে পাম্প অপারেট করতে পারবো না, এটাকে ধরে টেনে বার করতে হবে আগে, তারপর ঘুরিয়ে আবার ভেতরে ঢুকিয়ে দিতে হবে, তবেই ফিউয়েল পাম্প চালু হবে। আর এটা করলে বন্ধ হয়ে যাবে। FAA এর নোটিশে বলা হয়েছিল যে কয়েকটা 787 ড্রিমলাইনারে ফিউল কন্ট্রোল সুইচগুলো হয়তো লকিং ফিচার ছাড়াই লাগানো হয়েছে, আর তার ফলে যে কোনো সময় উড়ান চলাকালীনই ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু ওটা জাস্ট চেক করে দেখতে বলা হয়েছিল, বাধ্যতামূলক কিছু ছিল না। আর এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে ওরা ওই চেকিং করেনি। সবসময় এয়ারক্রাফটের নানা রকম সেফটি ওয়ার্নিংস ইস্যু করা হয়। বিমান পরিবহন নিরাপদ রাখার লক্ষ্য নিয়ে সারাক্ষণ এই জিনিসটা করা হয়। বোয়িং আর FAA নিজেদের মধ্যে এই ওয়ার্নিং ইস্যু করেছিল, যেখানে সুইচ টেস্ট করে দেখার কথা বলা হয়েছিল। ওটা বাধ্যতামূলক ছিল না, আর ইন্ডিয়ান এয়ারওয়েজ গুলো ওটা না করার সিদ্ধান্ত নিয়েছিল। ওরা হয়তো ভেবেছিল যে ওরা অন্যান্য যে মেইনটেনেন্স চেক করছে তার মধ্যেই ওই সুইচগুলো চেক হচ্ছে, আর সেই কারণে আলাদা করে চেক করার দরকার নেই। কিন্তু ঠিক কি হয়েছিল সেটা আমরা এখনো জানি না। একটা সেফটি অ্যাডভাইজারি ছিল, কিন্তু সেদিনের দুর্ঘটনায় ওটার কোনো বাড়তে থাকা বিতর্কের মাঝেই জুলাই মাসের 11 তারিখ FAA একটা নতুন নোটিশ। বোয়িং 787 খুবই কম্পিউটারাইজড একটা এরোপ্লেন। এই বিমানের সুইচগুলো বাস্তবে কম্পিউটারকে নির্দেশ দেয়, আর সেই অনুযায়ী কম্পিউটার ফিউয়েল পাম্প আর ফিউয়েল ভ্যালভগুলো অপারেট করে। সম্পূর্ণ প্লেনটাই কম্পিউটার চালায়, আর সেখানে গ্লিচ হতেই পারে। এখনকার বিমান দুর্ঘটনার ক্ষেত্রে মানুষের ভুলের তুলনায় ইলেকট্রনিক ফেলিওর একটা বড় কারণ। আর আমি নিশ্চিত যে তদন্ত আরো এগোলে এগুলো আরো ভালো করে জানা যাবে। ইথিওপিয়ান এয়ারলাইন্স এর বোয়িং 737 ম্যাক্স অ্যাডিস আবাবা থেকে টেক অফের খানিক পরেই ভেঙে পড়ায় 157 জন মারা গেছিলেন। সেদিন বিমানে ছিলেন একজন তরুণ ব্রিটিশ এইড ওয়ার্কার স্যাম পেগ্রাম। স্যাম আমাদের বড় ছেলে। আমরা সবসময় বলি ও আমাদের দুজনের ভালো গুণগুলোর সঙ্গে ম্যাজিক মিশিয়ে তৈরি হয়েছে। ও আমাকে গুড বাই বলতে কল করেছিল, আর মনে আছে সব সময় মতোই আমি বলেছিলাম সাবধানে থেকো। ওটাই আমাদের সঙ্গেও শেষ কথা। ওটা ছিল রবিবারের সকাল। আমি বিছানায় সবে। কিন্তু এই দুটো দুর্ঘটনার ক্ষেত্রেই ওই সেন্সর গোলমাল করেছিল, যার ফলে পাইলটের কমান্ড অগ্রাহ্য করে প্লেন সোজা নিচের দিকে নামতে শুরু করে এবং ভয়াবহ দুর্ঘটনা ঘটায়। সেই কারণেই সমস্ত বোয়িং 737 ম্যাক্স প্লেনগুলো কোনো সমাধান না পাওয়া পর্যন্ত বসিয়ে দেওয়া হয়। বোয়িং 737 ম্যাক্স এর প্রোডাকশন বন্ধ হয়ে গেছিল, আর ওই পুরো ব্যাপারটা দীর্ঘদিন ধরে চলেছিল। ফেডারেল গভর্নমেন্ট ভূমিকা ছিল, কিন্তু তার আগেই সবাই পাইলটদের দোষী সাব্যস্ত করেছিল। সমস্যাটা বোয়িং 2020 সালে অফিসিয়ালি মেনে নেওয়ার আগে পর্যন্ত ইউএস কংগ্রেস থেকে শুরু করে বোয়িং এর চেয়ারম্যান
সবাই পাইলটদের দিকেই আঙুল তুলেছিল। ইন্ডিয়াতে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 দুর্ঘটনার তদন্ত এখনো চলছে, আর সঠিক কারণ খুঁজে বার করতে 1 বছর সময়ও লাগতে পারে। এই রিপোর্টে অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যায় না, আর সত্যিই তো এখন